আজকের বিষয় মূলত শিখন নকশা, ইংরেজিতে যাকে বলা হয় লার্নিং ডিজাইন। আমরা লার্নিং ডিজাইন বা শিখন নকশা কিভাবে প্রস্তুত করব, বা এই শিখন নকশা কি, বা শিখন নকশা কেন দরকার বা প্রয়োজনীয়তা কি, বা একটা শিখন নকশা কিভাবে প্রস্তুত করতে হবে, সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। প্রথমে আমরা দেখব শিখন নকশা কি। শিখন নকশা কি সেটা আমরা জানবো। প্রথমে শিখন নকশা কি? শিক্ষার্থীর প্রত্যাশিত শিখন সামর্থ্য অর্জনের জন্য যেসব কার্যাবলী সম্পাদন করে থাকে তার বিবৃতি হলো শিখন নকশা। আরেকবার বলি, শিক্ষার্থীর প্রত্যাশিত শিখন সামর্থ্য অর্জনের জন্য যেসব কার্যাবলী সম্পাদন করে থাকে তার বিবৃতি হলো শিখন নকশা। মানে শিক্ষার্থীরা যখন কোনো বিএড কলেজের ছাত্ররা যখন ভর্তি হয়, তখন স্কুলে ওদেরকে মাইক্রো টিচিং করতে যেতে হয়। তো মাইক্রো টিচিং করতে গিয়ে কী হয়, যে শিশুদের কিভাবে পড়াবে তার একটা পূর্ব পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনাটাকেই বলছে শিখন নকশা। কেমনভাবে পড়াবে, কোন পদ্ধতি অনুযায়ী, কখন ব্ল্যাকবোর্ড ইউজ করবে, এই সমস্ত শিখন নকশার মধ্যে অন্তর্ভুক্ত। কপার এবং অলিভারের মতে শিখন নকশা কি এবার দেখা যাক। কপার এবং অলিভার বলছে, লার্নিং ডিজাইন ইজ অ্যান অ্যাপ্লিকেশন অফ এ পেডাগোজিক্যাল মডেল ফর এ স্পেসিফিক লার্নিং অবজেক্টিভস, টার্গেট গ্রুপ অ্যান্ড এ স্পেসিফিক কনটেক্সট অর নলেজ ডোমেন। আরেকবার বলি, কপার এবং অলিভারের মতটা কি দিচ্ছে? লার্নিং ডিজাইন ইজ অ্যান অ্যাপ্লিকেশন অফ এ পেডাগোজিক্যাল মডেল, অর্থাৎ শিখন নকশা হলো পেডাগোজিক্যাল মডেলের প্রয়োগমূলক দিক। ফর এ স্পেসিফিক লার্নিং অবজেক্টিভস, এর মূল কাজ হলো টার্গেট গ্রুপ অ্যান্ড এ স্পেসিফিক কনটেক্সট অর নলেজ ডোমেন। কোনো বিশেষ গ্রুপ বা সব শ্রেণীর শিক্ষার্থীদের কোনো বিশেষ কিছু উদ্দেশ্য অর্জনে সহায়তা করবে, সেটাকেই বলছে কপার এবং অলিভার কি বলছে? শিখন নকশা বা লার্নিং ডিজাইন। এবার নেক্সট আসা যাক। নেক্সট, এই শিখন নকশার কি কেন দরকার বা কি এর প্রয়োজনীয়তা, সেগুলো দেখা যাক। প্রথমত, এটি শিক্ষা প্রক্রিয়ার সব ধরনের বিষয়কে অন্তর্ভুক্ত করে, যেটা আমি একটু আগেই বললাম। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেকের অংশগ্রহণ নিশ্চিত করে, 1 নম্বর। 2 নম্বর, এটি শিক্ষার্থীকে নতুন শিখন কার্যে উৎসাহিত করে। 3 নম্বর, জটিল বিষয়গুলি অনুধাবনে শিক্ষক বিভিন্ন স্তরে শিক্ষার্থীদের সহায়কের ভূমিকা গ্রহণ করে। তাহলে এই 3টি হলো শিখন নকশার প্রয়োজনীয়তা, কেন এই দরকার শিখন নকশা, সেই ব্যাপারটা এই। এবার আমরা পরবর্তী নেক্সট স্টেপে আসবো, একটা শিখন নকশা কিভাবে গঠন করব, সেই শিখন নকশা যে কি পরিকাঠামো হওয়া দরকার সেই ব্যাপারটা দেখব। প্রথমেই শিখন নকশাটা গঠন করতে গেলে একটা স্ট্রাকচার আমি গঠন করেছি, দেখো তোমরা। শিখন নকশা প্রথমেই শিখন নকশা বলে লিখতে হবে, দিয়ে একটা ছক করেছি, দেখো। প্রথমেই বিদ্যালয়ের নাম, যার যার বিদ্যালয়ে যে স্কুলে যিনি পড়াবেন সেই স্কুলের নাম লিখবে। দ্বিতীয়, শ্রেণী কোন ক্লাসে টিচিং নেবে সেটা লিখতে হবে। বিভাগ, কোন বিভাগে পড়াবে। সময়সীমা 40 মিনিট সময়সীমা লিখতে হবে। তারিখ, যে তারিখে পড়ানো হবে সেই তারিখটা লিখতে হবে আপনাদের। শিক্ষকের নাম, যিনি পড়াবেন বা তার নাম লিখতে হবে। বিষয়, যে বিষয়ে তিনি পড়াবেন, বাংলা, ইতিহাস, ভূগোল, যে বিষয়ে তিনি পড়াবেন সেই বিষয়ের নাম লিখতে হবে। একক, যেমন যিনি যে বিষয়ে পড়াবেন সেই বিষয়ে এককের নাম লিখতে হবে। একক যেমন আমি বললাম, যদি বলি যে বাংলার একটা বিষয়ে উদাহরণ দিলাম, যে পল্লী সমাজ দিলাম, পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটা তাহলে একক। এবার উপ-একক কি? উপ-একক মানে ওটাকে উপ-একক হলো মানে সামগ্রিক এককটাকে, মূল এককটাকে খণ্ড খণ্ডভাবে যে বিভাজন করে সেটা উপ-একক। আর সেটা 3টে বা 4টে নিয়েও করা যেতে পারে।
এবার দিনের পাঠ কি, দিনের পাঠটা মানে বোঝাতে চাইছে দিনের পাঠ মানে যে উপএককগুলা নিলাম সেটা তো একসঙ্গে পড়ানো যাবে না, এটা কি করতে হবে আমাদের অল্প অল্প করে পড়াতে হবে। আমরা একদিনে দুটো উপএকক পড়াতে পারি, আবার একটাও পড়াতে পারি। নেক্সট আসা যাক। নেক্সট বলছে শিখনের লক্ষ্য বা উদ্দেশ্য। শিখনের লক্ষ্য বা উদ্দেশ্য শিক্ষার্থীরা কিভাবে, শিক্ষকরা কিভাবে যে শিখনের লক্ষ্য বা উদ্দেশ্য, শিখনের লক্ষ্য বা উদ্দেশ্যকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। সেটা 5টা ভাগে, যেমন স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, মূল্যায়ন করা, সৃজন করা। তাহলে এই যে স্মরণ করা মানে যা কোনো কবিতার নাম বলতে পারবে, বা আমি বাংলা বিষয় নিয়ে একটা উদাহরণ দিলাম, কবিতার নাম বলতে পারবে, এরকম একটা। পরবর্তীকালে বাংলা বিষয়ে যে শিখন নকশা কিভাবে গঠন করতে হয় সেটা পরবর্তীকালে একটু পরেই দেখতে পাবে। তা প্রথমেই স্মরণ করা, তারপরে স্মরণ করা কমপক্ষে প্রত্যেকটা দুটো করে উদাহরণ দিতে হবে। তা স্মরণ করা দুটো দিতে হবে, অনুধাবন করা দুটো দিতে হবে, প্রয়োগ করা দুটো দিতে হবে, মূল্যায়ন করা দুটো দিতে হবে, সৃজন করা দুটো দিতে হবে, প্রত্যেকটা দুটো দুটো করে দিতে হবে। এবার পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ, যেটা আপনারা পড়ালেন সেটার বিশ্লেষণ করতে হবে। যে জিনিসটা, যে পাঠটা নিলেন পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেটার প্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ করতে হবে। নেক্সট, শিক্ষা সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। শিক্ষা সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন মানে আপনি ক্লাসে পড়াতে গিয়ে কিছু উপকরণ ব্যবহার করতে হয়, যাতে শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারে, বিষয়টা বোধগম্য হয়। তার জন্য সেই জন্য দুটো উপকরণের কথা বলা যায়, একটা সাধারণ উপকরণ আর একটা বিশেষ উপকরণ। সাধারণ উপকরণ চক, ব্ল্যাকবোর্ড, ডাস্টার, এগুলো পড়ছে সাধারণ উপকরণের মধ্যে। আর বিশেষ উপকরণ মানে চার্ট, মডেল ইত্যাদি। নেক্সট আসা যাক শিখন কৌশল। শিখন কৌশলকে মূলত দুটো দিকে ভাগ করা যাচ্ছে, একটা শিখন কেন্দ্র বা ক্ষেত্র বলতে বলা যায়, আর একটা প্রাসঙ্গিক কৌশল। এবার শিখন কেন্দ্র, এখানে শিখন কেন্দ্র যে পাঠ, কোনো একটা পাঠ নিচ্ছি, সেই পাঠটাকে কী করতে হবে, সেই পাঠটার যেমন আমি একটা বাংলা বিষয়কে ধরলাম, সেই বাংলা বিষয়ে কী করতে হবে, কবি পরিচিতি দিতে হবে প্রথমে। পাঠ দুটো পর্যায়ে আমরা আলোচনা করতে পারি, পাঠ পর্যায়ে 1 আর উপ এককগুলো বিশ্লেষণ। তাহলে পাঠ পর্যায়ে 1-এ কী করবো, কবি পরিচিতি আলোচনা করলাম। দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করতে পারি যে উপ এককগুলো নিলাম সেই উপ এককগুলো বিশ্লেষণ করতে হবে এখানে। তাহলে এই হলো শিখন কেন্দ্র। আর মূল্যায়নের নকশা, সমগ্র পাঠের পর শিক্ষার্থীরা কতটা শিখলো বা কতটা বোধগম্য হলো তা সেই শিক্ষককে কি করতে হবে, পাঠের শেষে কতগুলো প্রশ্ন শিক্ষার্থীদের করতে হবে। নেক্সট কি, দুর্বলতা নির্ণয়। দুর্বলতা নির্ণয় বলতে বোঝা যাচ্ছে যখন কোনো শিক্ষক শ্রেণীকক্ষে পড়াচ্ছেন, তখন যদি কোনো শিক্ষার্থী কোনো বিষয়টা বুঝতে অসুবিধা হয়, পরবর্তীকালে একটা রিমিডিয়াল টিচিং বা কোনো স্পেশাল ক্লাস নিয়ে সেই সেই দুর্বলতা নির্ণয় করা যায়। তা এই জন্য এটাকে দুর্বলতা, এইভাবে আপনাদের এই একটা শিখন নকশা গঠন করতে হবে। এবার নেক্সট আসা যাক বাংলা শিখন নকশা। বাংলা আমি একটু আগে বললাম প্রথমে শিখন নকশা কি, শিখন নকশার সংজ্ঞা দিলাম, শিখন নকশার প্রয়োজনীয়তা কি, তারপরে বললাম শিখন নকশা একটা সামগ্রিকভাবে একটা শিখন নকশা কিভাবে গঠন করব। এবার একটা নির্দিষ্ট বিষয়ের উপর শিখন নকশা কিভাবে গঠন করবো, যেমন আমি বাংলা বিষয়ের উপর কিভাবে একটা বাংলার শিখন নকশা কিভাবে গঠন করব, সেই ব্যাপারে এবার আলোকপাত করব। প্রথমে শিখন নকশার উপরে আপনারা দেখুন লেখা হয়েছে বাংলা শিখন নকশা। আমি একটু আগে যে ফরম্যাটটা বললাম সেই ফরম্যাট অনুযায়ী আমি বাংলা বিষয়ে কোনো একটা এককে কিভাবে শিখন নকশা গঠন করব সেটা পুরো আলোকপাত করছি। প্রথমে বিদ্যালয়ের নাম, এখানে একটা যে শিক্ষক সেই বিদ্যালয়ের নাম লিখবে। দ্বিতীয় শ্রেণী, বিভাগ, সময়সীমা, তারিখ, শিক্ষকের নাম, একটু আগে যেটা বললাম বিষয় বাংলা। আমি একটা একক নিয়েছি, যেমন ভর দুপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এর উপ একক নিয়েছি দুটো, যেমন ওই যে অশ্বত্থ গাছটি, ও তো পথিকগণের ছাতা ড্যাশ ড্যাশ আকাশটাকে ছুঁয়ে। 2 নম্বর বলছে খোলের মধ্যে বোঝাই করে
শুকনো খড়ের আঁটি ঘুমাচ্ছে এইখানে। তো এই দুটো উপ একক নেওয়া হয়েছে এবং দিনের পাঠ সমগ্র একক, মানে পুরো এককটাই পড়ানো হচ্ছে, যেহেতু কবিতাটা খুবই ছোট তার জন্য। নেক্সট আসা যাক শিখনের লক্ষ্য বা উদ্দেশ্য। বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা কি কি, যে একটু আগে বললাম যে 5টা ডোমেনের কথা বলেছি, সেই স্মরণ করা, অনুধাবন করা, মূল্যায়ন করা, প্রয়োগ করা, সৃজন করা, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে। যেমন ওই কবিতার প্রেক্ষিতে স্মরণ করা, কবিতার নাম স্মরণ করে বলতে পারবে, তথ্যগত, এটা বলতে পারবে, জানতে পারবে, এগুলো তথ্যগতর মধ্যে পড়ে। কবিতার বর্ণিত একটি গ্রাম্য পরিবেশের দুপুরের বর্ণনা দিতে পারবে, এগুলো হয় ধারণাগত। তাহলে এটা বুঝতে পেরেছো, কমপক্ষে প্রত্যেকটা ডোমেনে দুটো করে উদাহরণ দিতে হবে। অনুধাবন করা কবিতাটির সারাংশ লিখতে পারবে, এটা তথ্যগত। কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহি সাদা ধুলো, তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে, এটা ধারণাগত। আমি একটু আগে বললাম যে ধারণাগত কোনগুলো বুঝবো, যেগুলো ব্যাখ্যা করা হয়, বর্ণনা করা হয়, এগুলো হয় ধারণাগত। আর তথ্যগত বলতে পারবে, জানতে পারবে, এগুলো হলো তথ্যগত। নেক্সট প্রয়োগ করা উদাহরণ কি দিচ্ছে, পল্লী প্রকৃতিকে ঘিরে মানুষদের বেঁচে থাকা এমন গল্প বা কবিতার নাম লিখতে পারবে, এটা তাদের ধারণাগত। আবার আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে, কবিতার রচনাশৈলী সম্বন্ধে উক্ত কবিতা অবলম্বনে ধারণা করতে পারবে, তাহলে এটা ধারণাগত। নেক্সট আসা যাক মূল্যায়ন করা দুটো উদাহরণ কি দেওয়া হচ্ছে দেখা যাক। মূল্যায়ন করা, বিশ্ব এবং ভুবন শব্দটির একত্র উপস্থিতি রয়েছে যাদের অর্থ একই, এমন পাঁচটি নতুন শব্দ তৈরি করতে পারবে, তাহলে এটা ধারণাগত। আবার আরেকটা উদাহরণ দেখা যাক, কবিতাটিতে নদীর ধারের দৃশ্য কবিতায় ফুটে উঠেছে তা বুঝিয়ে বলতে পারবে, তাহলে এটা হলো তথ্যগত। সৃজন করা, নতুনভাবে একটা অন্য কিছু সৃষ্টি করবে, ওর সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন একটা, যেমন একটা কি দেওয়া হয়েছে, কবিতায় বর্ণিত গ্রাম্য মানুষদের জীবনযাত্রাকে কেন্দ্র করে নতুন একটি গদ্য বা পদ্য রচনা করতে পারবে, বা কবিতাটি একটি বিকল্প নামকরণ করতে পারবে, এটা অধিজ্ঞান। ঠিক আছে, অধিজ্ঞান মানে নতুন কিছু একটা আবিষ্কার, নতুন কিছু জ্ঞান, নতুন কিছু পূর্বার্জিত একটা মানে সামঞ্জস্য রেখে নতুন জ্ঞানটাকে নতুন একটা জ্ঞানকে, তাহলে নতুন কিছু যেটা বললাম কবিতাটি একটি বিকল্প নামকরণ করতে পারবে। তাহলে আমি যে কবিতাটির নাম একটু আগে বললাম ভর দুপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সেম ওরকম আমি অন্য একটা এই কবিতার নামকরণ করতে পারি, কবি যেটা দিয়েছে তাছাড়াও আমি নিজে থেকে একটা নামকরণ করতে পারি, এটা। নেক্সট আসা যাক পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। এখানে কি লেখা হয়েছে আপনারা দেখুন, বর্তমান পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যগুলি এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন। যেমন বর্তমান যে পাঠটা আপনারা পড়াচ্ছেন সেক্ষেত্রে শিক্ষার্থীদের কতটা বুঝলো তার উপর আপনারা প্রশ্ন করবেন। যেমন 2-4টে প্রশ্ন বলছি, রাজা তোর কাপড় কোথায়, এই বিখ্যাত কবিতাটির নাম কি, কবিতাটি কোন কবির লেখা, যেটা আপনারা পড়াচ্ছেন তার উপরই প্রশ্ন করা হবে। দিনের মধ্যাহ্ন ভাগকে কি বলে, কয়েকজন আধুনিক কবির নাম বলতে পারবে। মিনিমাম এখানে 4 থেকে 5টা কোশ্চেন করলে হবে। নেক্সট আছে শিক্ষা সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। শিক্ষা সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচনকে দুটো দিক থেকে আমরা আলোচনা করতে পারি, একটা সাধারণ উপকরণ আর একটা বিশেষ উপকরণ। সাধারণ উপকরণ কি, কোনো একটা বিষয় পড়াতে গেলে, যেমন ব্যাকরণের ক্ষেত্রে সমার্থক শব্দ, বিপরীত শব্দ বা প্রত্যয় বা সমাস, এগুলো পড়াতে গেলে চক ডাস্টার খুবই দরকার, চক ডাস্টার, ব্ল্যাকবোর্ড, চার্ট, মডেল সবই দরকার। তাই এক্ষেত্রে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা সাধারণ উপকরণ আর একটা বিশেষ উপকরণ। সাধারণ উপকরণ কোনগুলো পড়ছে, যেমন চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড ও পাঠ্যপুস্তক, এইগুলো হলো সাধারণ উপকরণ। আর বিশেষ উপকরণ কোনগুলো, কবি পরিচিতির চার্ট। কবি পরিচিতির চার্ট বলতে তার জন্ম, মৃত্যু, তিনি কোন কোন কাব্যগ্রন্থ লিখছেন, তারপরে তার বিশেষত্ব কি, এগুলো তো কবি পরিচিতি চার্টে
উল্লেখ করা যেতে পারে। কবিতার বিষয়বস্তু সম্মিলিত চার্ট, কবিতা যে কবিতাটা পড়াচ্ছি তার বিষয়বস্তু কী হবে তা সেটা নিয়ে একটা চার্ট তৈরি করা যেতে পারে। কবিতার বিষয়বস্তু সম্মিলিত মডেল, মানে কোনো একটা কবিতা পড়াচ্ছি, কোনো একটা কবিতা আছে সেখানে প্রকৃতির দৃশ্য আছে, সেই প্রকৃতির দৃশ্য নিয়ে একটা মডেল আঁকা যেতে পারে। আবার আবার ওটা ছাড়াও কোনো একটা কবিতায় নদীর বিষয় আছে, তাহলে সেক্ষেত্রে নদীর বিষয়ে একটা মডেল তৈরি করা যেতে পারে, এগুলো হইতেই পারে। নেক্সট আসা যাক শিখন কৌশল। শিখন কৌশল তাহলে শিখন কৌশলকে দুটো ভাগে ভাগ করেছি। দেখো, একদিকে শিখন কেন্দ্র আর প্রাসঙ্গিক কৌশল। শিখন কেন্দ্রে দুটো পর্যায়ে বিভক্ত করা আছে, পাঠ পর্যায় 1, পাঠ পর্যায় 2। তাহলে পাঠ পর্যায় 1, এখানে কবি পরিচিতি ক্ষেত্রে কবি পরিচিতি কীরকম দিয়েছে? কবি পরিচিতি যেমন পয়েন্ট করেছে জন্ম, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, প্রাপ্ত পুরস্কার, অন্যান্য কৃতিত্ব। জন্মতে যেমন এদিকে লেখা হয়েছে কি জন্ম, তিনি বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। উল্লেখযোগ্য একটা কাব্যগ্রন্থ নীল নির্জন, অন্ধকারের বারান্দা ইত্যাদি কাব্যগ্রন্থ। প্রাপ্ত পুরস্কার, তিনি তারাশঙ্কর পুরস্কার পেয়েছিলেন, এগুলো লেখা হয়েছে। অন্যান্য কৃতিত্ব তেনার কী আছে? তিনি আনন্দবাজার পত্রিকার সম্পাদক নিবন্ধকার ছিলেন, এটা লেখা হয়েছে অন্যান্য কৃতিত্ব। ঠিক আছে, এবার নেক্সট আসা যাক পাঠ পর্যায় 2। পাঠ পর্যায় মানে যে উপএককটা আমরা নিয়েছিলাম সেই উপএককটার বিস্তারিত বিশ্লেষণ করব। দেখো, যেমন ওই যে অশ্বত্থ গাছটি ... আকাশটাকে ছুঁয়ে। তো এখানে আমরা কি লিখেছি দেখো, আমি উদ্ধৃত অংশটি ছন্দ, জ্যোতি, ভাব অক্ষুণ্ণ রেখে একটি আদর্শ স্বরূপ পাঠ করাবেন, যার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পঠন দক্ষতার বিকাশ ঘটবে। তাহলে আমরা কি যে উপএককটা পড়াবো সেটা ছন্দ, জ্যোতি, ভাব নিয়ে সমস্ত কিছু বজায় রেখে একটা স্বরূপ পাঠ করতে হবে। এবার গোটা কবিতাটা পড়ানোর পর আমরা কি করব, কি সেই কবিতায় কি কি মানে কি তাৎপর্য পাওয়া যাবে, কি কি বিশেষত্ব আছে, বা কি সমার্থক শব্দ করা যেতে পারে, কি 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 বিপরীত শব্দ পাওয়া যেতে পারে, কি এর ব্যাকরণগত কি কিছু কি কি পাওয়া যাবে, সেগুলো তাহলে আমরা সেগুলো আমাদের লিখতে হবে। শেষে আসা যাক মূল্যায়নের নকশা। মূল্যায়নের নকশার কি বলছে দেখো, শিক্ষার্থীরা দিনের পাঠ গ্রহণে কতটা সক্ষম হয়েছে তা বোঝার জন্য নিম্নলিখিত উদ্দেশ্যভিত্তিক প্রশ্নগুলি করবেন। তাহলে আপনারা যেটা পড়াচ্ছেন সেটা পড়ানোর পর সমগ্র পাঠ সমাপ্তের পর কিছু কিছু প্রশ্ন শিক্ষার্থীদের করতে হবে। যেমন ভর দুপুরে কবিতাটি কার লেখা, কবিতাটি কোন গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে, নদীর ধারে কি বাধা রয়েছে ইত্যাদি কোশ্চেন। এবার একটু আগে বলেছিলাম কোনটা তথ্যগত, কোনটা ধারণাগত, কোনটা পদ্ধতিগত, কোনটা অধিজ্ঞান, সেগুলা বলা হয়েছিল, সেগুলা ব্র্যাকেটে প্রত্যেকটা লিখে দিতে হবে। শেষে দুর্বলতা নির্ণয় বা সংশোধনী পাঠের প্রয়োজন। দুর্বলতা নির্ণয়, কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে কোনো টপিক বুঝতে অসুবিধা হলে পরবর্তীকালে তাকে রিমিডিয়াল টিচিং বা বিশেষভাবে তাকে বিশেষ ক্লাসের মাধ্যমে তার যে দুর্বলতা সেটা নির্ণয় করার চেষ্টা করতে হবে। আজকে এখানেই মূলত এটা নিয়ে ভিডিওটা ছিল। ধন্যবাদ।